কিন্তু ইসলামের যেটি মূলনীতি সেটি হচ্ছে যে কেউ যদি আর এক ক্ষমতাকে ফেলে দিয়ে নিজে ক্ষমতা দখল করে, তো যে দখল করেছে তোমরা তারই আনুগত্য করো। কেন? ইসলামের শান্তি এবং নিরাপত্তা হচ্ছে সর্বাগ্রে। তাহলে ইনস্ট্যান্ট এতগুলো ইসলামী দল, ইসলামী আন্দোলন, মসজিদ, মাদ্রাসা ডক্টর ইউনূসের আনুগত্যের প্রতি স্বীকৃতি দিল কেন? সামগ্রিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার খাতিরে। আর এই ধরনের যে গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনগুলো সংঘটিত হয়, এই গণ অভ্যুত্থান বা মুক্তিযুদ্ধের মতো যে যুদ্ধ, এগুলোকে সবসময় আপনি রাজনীতিকে ফতোয়ার বেড়াজালের মধ্যে আটকে রাখতে পারবেন না। আপনি যতই ফতোয়া দেন যে এটা চলবে না, এটা চলবে না, কিন্তু এটা ঘটে যাবে। তো যখন এটা ঘটে যাবে তখন সেটির প্রতিও আনুগত্য প্রদর্শন করাই হচ্ছে ইসলামের বিধান। আর আমাদের যে বক্তব্য ছিল সেটি ছিল সশস্ত্র বিদ্রোহ। ছাত্রদের যে আন্দোলন ছিল সেটা আমরা এখন পর্যন্ত আমাদের জানা নাই যে এটির সাথে সশস্ত্র আন্দোলনের কোনো সম্পৃক্ত ছিল, এটির সাথে কোনো সশস্ত্র আন্দোলনের সম্পৃক্ততা ছিল না। তো সশস্ত্রভাবে আপনি পুলিশের প্রতি আক্রমণ করবেন, সশস্ত্রভাবে আপনি আর্মির প্রতি আক্রমণ করবেন, সশস্ত্রভাবে আপনি বিচার বিভাগের কোনো বিচারপতির প্রতি আক্রমণ করবেন, এটি তখনই জায়েজ যখন আপনি মনে করছেন এটি একটি কুফরিতন্ত্র, তাগুতিতন্ত্র শতভাগ, এবং এটিকে পরিপূর্ণরূপে পতন ঘটিয়ে আমি শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবো। এই দুইটা শর্ত যখন পূরণ হবে তখন এটা জায়েজ। আর যতক্ষণ এই দুইটা শর্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত সশস্ত্র আন্দোলন বা বিদ্রোহ করার কোনো সুযোগ ইসলামের দৃষ্টিতে যদি বলি তাহলে নাই। আর ছাত্রদের যে বিষয়টি ছিল সেটি সশস্ত্র বা এই জাতীয় কোনো কিছু ছিল না, বা পুলিশকে আক্রমণ করা, হত্যা করা, বা আর্মিকে আক্রমণ করা বা হত্যা করা। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্যের জায়গাতেই, এবং যে জিনিসটা সংঘটিত হয়ে গেছে সেটা আমি সম্পূর্ণরূপে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা। এখানে যদি মাজলুম কেউ থাকে, অস্ত্র কেউ উঠিয়ে থাকে, সেটি রাষ্ট্রীয় অস্ত্র উঠিয়েছে নিরস্ত্র এবং নিরীহ ছাত্রের উপর। নিরস্ত্র মানুষ বা নিরস্ত্র ছাত্ররা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র উঠায়নি। সুতরাং এখানে যদি নিহত থাকে তাহলে ছাত্র, হত্যাকারী যদি থাকে তাহলে রাষ্ট্র, মাজলুম যদি থাকে তাহলে ছাত্ররা, দেশের জনগণেরা, জালেম যদি থাকে তাহলে রাষ্ট্র। শাসকের আনুগত্য করা হচ্ছে ওয়াজিব। আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য, শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য দুটা জিনিস আছে, এক লাগে আমি, দুই লাগে তাকে পতন করানোর। তো এই গত জুলাই 21 মাসে যে বিদ্রোহটা ছিল হাসিনা সরকারের বিরুদ্ধে, এটা ইসলামিকভাবে কতটুকু লিগাল, এবং একই সাথে সেম প্রশ্ন যে মুক্তিযুদ্ধটা ধর্মীয়ভাবে কতটুকু লিগাল। এই ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে আরেকটা মজার জিনিস বলি। সেটি হচ্ছে রাষ্ট্রের উত্থান পতন ইসলামের ইতিহাসে অসংখ্য দেখতে পাবেন। যেমন ওমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীরা বিদ্রোহ করেছে, আব্বাসীরা বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিয়েছে। আবার আব্বাসীদের বিরুদ্ধে আর কেউ বিদ্রোহ করেছে, তারা বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিয়েছে। তো বিদ্রোহ, ক্ষমতা দখল, পাল্টা দখল, এটি চলতেই থাকে। ইসলামের যে মূলনীতিটা আমরা তুলে ধরেছি আমাদের বক্তব্যে, সেই মূলনীতিটা হচ্ছে এখন যে আমরা ডক্টর ইউনূস সরকারের আনুগত্য করছি সেটি কোন মূলনীতির ভিত্তিতে? বুঝেননি মনে হয়? ওই সেম মূলনীতির ভিত্তিতে। না হলে তো আমি বলতাম যে না, ডক্টর ইউনূসকেও মানি না। কিন্তু ইসলামের যেটি মূলনীতি সেটি হচ্ছে যে কেউ যদি আর এক ক্ষমতাকে ফেলে দিয়ে নিজে ক্ষমতা দখল করে, তো যে দখল করেছে তোমরা তারই আনুগত্য করো। কেন? ইসলামের শান্তি এবং নিরাপত্তা হচ্ছে সর্বাগ্রে। তাহলে ইনস্ট্যান্ট এতগুলো ইসলামী দল, ইসলামী আন্দোলন, মসজিদ, মাদ্রাসা ডক্টর ইউনূসের আনুগত্যের প্রতি স্বীকৃতি দিল কেন? সামগ্রিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার খাতিরে। আর এই ধরনের যে গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনগুলো সংঘটিত হয়, এই গণ অভ্যুত্থান বা মুক্তিযুদ্ধের মতো যে যুদ্ধ, এগুলোকে সবসময় আপনি রাজনীতিকে ফতোয়ার বেড়াজালের মধ্যে আটকে রাখতে পারবেন না। আপনি যতই ফতোয়া দেন যে এটা চলবে না, এটা চলবে না, কিন্তু এটা ঘটে যাবে। তো যখন এটা ঘটে যাবে তখন সেটির প্রতিও আনুগত্য প্রদর্শন করাই হচ্ছে ইসলামের বিধান। আর আমাদের যে বক্তব্য ছিল সেটি ছিল সশস্ত্র বিদ্রোহ। ছাত্রদের যে আন্দোলন ছিল সেটা আমরা এখন পর্যন্ত আমাদের জানা নাই যে এটির সাথে সশস্ত্র আন্দোলনের কোনো সম্পৃক্ত ছিল, এটির সাথে কোনো সশস্ত্র আন্দোলনের সম্পৃক্ততা ছিল না। তো সশস্ত্রভাবে আপনি পুলিশের প্রতি আক্রমণ করবেন, সশস্ত্রভাবে আপনি আর্মির প্রতি আক্রমণ করবেন, সশস্ত্রভাবে আপনি বিচার বিভাগের কোনো বিচারপতির প্রতি আক্রমণ করবেন, এটি তখনই জায়েজ যখন আপনি মনে করছেন এটি একটি কুফরিতন্ত্র, তাগুতিতন্ত্র শতভাগ, এবং এটিকে পরিপূর্ণরূপে পতন ঘটিয়ে আমি শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবো। এই দুইটা শর্ত যখন পূরণ হবে তখন এটা জায়েজ। আর যতক্ষণ এই দুইটা শর্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত সশস্ত্র আন্দোলন বা বিদ্রোহ করার কোনো সুযোগ ইসলামের দৃষ্টিতে যদি বলি তাহলে নাই।
আর ছাত্রদের যে বিষয়টি ছিল সেটি সশস্ত্র বা এই জাতীয় কোনো কিছু ছিল না, বা পুলিশকে আক্রমণ করা, হত্যা করা, বা আর্মিকে আক্রমণ করা বা হত্যা করা। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্যের জায়গাতেই, এবং যে জিনিসটা সংঘটিত হয়ে গেছে সেটা আমি সম্পূর্ণরূপে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা। এখানে যদি মাজলুম কেউ থাকে, অস্ত্র কেউ উঠিয়ে থাকে, সেটি রাষ্ট্রীয় অস্ত্র উঠিয়েছে নিরস্ত্র এবং নিরীহ ছাত্রের উপর। নিরস্ত্র মানুষ বা নিরস্ত্র ছাত্ররা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র উঠায়নি। সুতরাং এখানে যদি নিহত থাকে তাহলে ছাত্র, হত্যাকারী যদি থাকে তাহলে রাষ্ট্র, মাজলুম যদি থাকে তাহলে ছাত্ররা, দেশের জনগণেরা, জালেম যদি থাকে তাহলে রাষ্ট্র। বলবো, শুনবো, বসেন। বই নির্দিষ্ট করে বলা খুব কঠিন। আপনি অসংখ্য বই পাবেন, বাট সামগ্রিক ইতিহাসের জন্য যদি বলি তাহলে আল বিদায়া ওয়ান নেহায়া, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ পৃথিবীর ইতিহাসের শুরু থেকে নিয়ে ওনার সময়কাল পর্যন্ত, আল বিদায়া মানে স্টার্টিং আর নেহায়া মানে এন্ডিং, শেষ। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক বিশাল ইতিহাস উনি রচনা করেছেন, এবং পরবর্তীতে যত ইতিহাসের গ্রন্থ মানুষ লিখেছে তাদের রেফারেন্স বুক হিসেবে তারা কোন বইটিকে ব্যবহার করেছে? বিদায়া এবং নেহায়াকে ব্যবহার করেছে, যারাই লেখুক না কেন। তো আপনি যেহেতু বেদায়া এবং নেহায় রেফারেন্স বুক, সেহেতু এটিকে এক নম্বরে রাখতে পারেন। আর বাজারে যত ধরনের ইতিহাসের বই পাওয়া যায়, হাদিসের সহি এবং জয়ীফের মতো ইতিহাসের সহি এবং জয়ীফ নির্ধারণ করা জটিল, এবং ইতিহাসের বিষয় কিছুটা উন্মুক্ত। ইতিহাসের বিষয় কিভাবে সিদ্ধান্ত নেবেন? 5 ধরনের, 10 ধরনের, 3 ধরনের অ্যাঙ্গেল থেকে যারা ইতিহাস লিখেছে সেই ইতিহাসগুলোকে পড়তে হবে। মুসলিম ইতিহাসরা এক অ্যাঙ্গেলে লিখবে, ইউরোপিয়ান যারা ইতিহাসবিদ আছে পিকে হিট্টির মতো তারা আর এক অ্যাঙ্গেলে লিখবে, আগের যুগে যারা ইতিহাস লিখেছে তারা এক অ্যাঙ্গেলে লিখবে, এখনকার যারা ইতিহাস লিখছে তারা আর এক অ্যাঙ্গেলে লিখবে। এরকম 3-4টে ধরনের ইতিহাসের বই যদি আপনি সামনে রাখেন, তুলনামূলক পর্যালোচনা করেন, তাহলে আপনি অন্তত একটা সামারিতে পৌঁছতে পারবেন যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। ইতিহাসের ক্ষেত্রে এরকম তাহকিক নাই যে এটা সহি বা এটা জয়ীফ, ঠিক যেমন হাদিসের ক্ষেত্রে আছে। তবে ইতিহাসের বইয়ে যদি হাদিস ব্যবহৃত হয় তাহলে সেই হাদিসের তাহকিকের জন্য আপনি মুহাদ্দিসদের বইয়ের অনুসরণ করবেন। বাকি ইতিহাসের বই যেটা ভালো লাগে বাজার থেকে কিনে নিয়ে পড়তে পারেন। যাচাই বাছাইয়ের জন্য তুলনামূলক পর্যালোচনা করতে হবে। উপমহাদেশের ইতিহাসও এই ধরনের যত বই বাজারে আছে। বসা প্রথমত গণতন্ত্রের বিষয়ে যেটা প্রশ্ন করেছেন সেটির বিষয়ে গণতন্ত্র অ্যাজ এ মতবাদ, অ্যাজ এ তন্ত্র, এটি রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম। আর ইসলামের রাষ্ট্র পরিচালনার সিস্টেম সম্পূর্ণ ভিন্ন, নিজস্ব এবং স্বাধীন। তো ইসলামের রাষ্ট্র পরিচালনার সিস্টেমের মধ্যে গণতন্ত্রের কিছু কিছু এলিমেন্ট থাকতে পারে, কিন্তু যেখানে পরিপূর্ণরূপে ইসলামে খেলাফা প্রতিষ্ঠা হয়েছে সেখানে গণতন্ত্রের অনেক এলিমেন্ট থাকতে পারে। যেমন আমরা গ্রামের একজন দায়িত্বশীল নির্ধারণ করব, থানার একজন দায়িত্বশীল নির্ধারণ করব, উপজেলার একজন দায়িত্বশীল নির্ধারণ করব, তাদের ক্ষেত্রে এই সিস্টেম প্রয়োগ করা যেতে পারে, জনমত। যদিও গণতন্ত্রে যেটি বলা হয় যে জনগণের শাসন, আমার দৃষ্টিতে মনে হয় না যেটি জনগণের শাসন। আমার গবেষণা ভুল হতে পারে, যে কেউ দ্বিমত করতে পারে। আমার দৃষ্টিতে মনে হয় দলীয় শাসন। যদি জনগণের শাসন হতো তাহলে রুট লেভেল থেকে উঠে আসতো, টপ লেভেল থেকে আসতো না। রুট লেভেল থেকে উঠে আসা বলতে আমি কী বুঝাচ্ছি, যে আজকে গণতন্ত্র যেই সেন্সে আমরা বুঝি যে জনগণের শাসন, সেই সেন্সে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে, তাহলে রুট লেভেল থেকে উঠে আসতে হবে, বা পৃথিবীর যে কোনো দেশে। রুট লেভেল বলতে একটা গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের গ্রামের প্রতিনিধি নির্ধারণ করবে। এইভাবে প্রত্যেকটা গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের গ্রামের প্রতিনিধি নির্ধারণ করবে। গ্রাম প্রতিনিধি তার ইউনিয়ন প্রতিনিধি নির্ধারণ করবে। যতগুলো গ্রামের প্রতিনিধি হয়েছে তারা একত্রে বসে তাদের মধ্যে থেকে একজন ইউনিয়ন প্রতিনিধি নির্ধারণ করবে। সকল ইউনিয়ন প্রতিনিধি একত্রিত হয়ে একজনকে উপজেলা প্রতিনিধি নির্ধারণ করবে। সকল উপজেলার প্রতিনিধি একত্রিত হয়ে একজনকে জেলা প্রতিনিধি নির্ধারণ করবে। সকল জেলা প্রতিনিধি একত্রিত হয়ে একজনকে রাষ্ট্রের প্রধান নির্ধারণ করবে। এটা হলো একদম প্রকৃত অর্থে জনগণের শাসন। আমি ইসলামের শাসন বলিনি, কিন্তু বাস্তবে ইন রিয়াল ফ্যাক্ট এটা হলো জনগণের শাসন। আর এখন যেটা চলতেছে এটা হচ্ছে দলের শাসন,
দলীয় শাসন, এটাকে সরাসরি ডাইরেক্টলি জনগণের শাসন বলা হচ্ছে, এটা এক প্রকার মিথ। তো সামগ্রিক অর্থে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে একটা থিওরির পরীক্ষার জন্য 100 বছর এনাফ। আমার এই কথার সাথে যে কেউ দ্বিমত করতে পারে। গণতন্ত্রের মাধ্যমে পরিপূর্ণরূপে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা 100 বছর পার হয়ে গেছে। 1914-তে যদি আমরা বলি ইসলামী খেলাফতের পতন, তাহলে আজকে 2024, মানে 100 বছর ক্রস করেছে। তারপর থেকে নিয়ে এখন পর্যন্ত গণতান্ত্রিক ওয়েতে ইসলাম প্রতিষ্ঠার বহু চেষ্টা হয়েছে সারা পৃথিবীতে। আলজেরিয়াতে চেষ্টা হয়েছে, মিশরে চেষ্টা হয়েছে, পাকিস্তানে চেষ্টা হয়েছে, বাংলাদেশে চেষ্টা হয়েছে, মালয়েশিয়াতে চেষ্টা হয়েছে। কোথাও গত 100 ইয়ার্স, গত 100 বছরে পূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা গণতন্ত্রের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারেনি। এই কারণে আমার কাছে মনে হয় অ্যাজ এ থিওরি গণতন্ত্র ব্যর্থ, যে তার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে 100 বছরের এক্সপিরিয়েন্সের কারণে। এই কারণে না যে আমি গণতন্ত্রকে ত্রুটিযুক্ত বলছি, এই কারণে না, হতেও পারে মানে 100 বছর পর এখনও কেউ সফল হতে পারে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু 100 বছরে যেহেতু সাকসেসফুল হয়নি, সেহেতু আমার ধারণা সাকসেসফুল হবে না। তাহলে হবে কিভাবে? হবে হচ্ছে এই সিস্টেমটার পরিপূর্ণ কোলাপস করলে ইসলামী খেলাফতের উত্থান হবে। মানে এখন যে গণতান্ত্রিক সিস্টেম আছে এটার পরিপূর্ণ ধ্বংস হলেই ইসলামী খেলাফতের উত্থান হবে। এটি পরিপূর্ণ ধ্বংস হবে কীভাবে? বিশ্বের বড় বড় মোড়লরা এটিকে পরিপূর্ণ ধ্বংস হতে দিবে না। আইসিইউর মধ্যে হলেও টিকিয়ে রাখবে, আইসিইউর মধ্যে থাক, তাও টিকে থাক। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছর বলি, তো 15 বছর পুরোটাই গণতন্ত্রের নামেই তো চালানো হয়েছে, কিন্তু কখনও গণতন্ত্র ভালো ছিল, কখনও গণতন্ত্র আইসিইউর মধ্যে ছিল। এটা তো টোটাল গণতন্ত্রের শাসন ছিল না, কিন্তু বলা তো হয়েছে যে গণতন্ত্র। তাহলে এই গণতন্ত্র যখন আইসিইউর মধ্যে থাকতে থাকতে টোটাল ডেড বডি হয়ে যাচ্ছে ছাত্রদের আন্দোলনে, তখন ওই গণতন্ত্রকে, সিস্টেমটাকে বাঁচানোর জন্য বড় বড় দেশগুলো এন্ট্রি করে, যেন এই সিস্টেমটা কলাপস না করে। যে কেননা এই শেখ হাসিনার আমলেও যদি গণতন্ত্র কলাপস করতো, বাংলাদেশে যদি একটা গৃহযুদ্ধ শুরু হতো, আল্লাহ না করুক, আমরা চাই না মানুষের রক্তপাত, কিন্তু এই সিস্টেম কলাপস করলে এর উপরেই ইসলামী খেলাফতের উত্থান হতো। 10 বছর গৃহযুদ্ধ চলুক, 15 বছর চলুক, 20 বছর চলুক, কিন্তু ওর পরে যেটা আসবে এটা ইসলামী খেলাফত, এবং ওইটা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত, উইদাউট এনি কম্প্রোমাইজ। আমি যেটা বলতে চাইছি যে আমরা যদি পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত চাই, কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া, তাহলে সেটির জন্য গণতন্ত্র আমার কাছে শতভাগ সাকসেসফুল কোনো মূলনীতি মনে হয় না। তাহলে ভাই আপনার কাছে কী মূলনীতি আছে? আমার কাছে যে মূলনীতি আছে সেই মূলনীতি আজকের আলোচনায় কিছু তুলে ধরেছি, এবং পরিবেশের অপেক্ষা। যেমন 5ই আগস্টের সময় একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল, এরকম পরিবেশ সামনে কখনো আবারও আসতে পারে। সেই পরিবেশ যখন তৈরি হবে, তখন যেন ইসলামী দলগুলো, ইসলামী সংগঠনগুলো, মুসলমানেরা এখানে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারে, তার প্রস্তুতি থাকতে হবে। তার প্রস্তুতি স্বরূপ আজকে যে আমরা 3টে পয়েন্টে আলোচনা করেছি, এরকম আরও বহু পয়েন্টে আলোচনা হতে পারে, দাওয়াতি কাজ হতে পারে। সেই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার যে পয়েন্টগুলো বলেছি, এগুলোর পূর্ণ প্রস্তুতি থাকতে হবে, যেন পরিবেশ আসলে যেন প্রতিষ্ঠা করা যায়। তো আমাদের সময় হয়তো শেষ হয়ে আসছে, 4:10-এ শেষ করতে বলেছে, 4:15 বেজে গেছে। হ্যাঁ, আজানের সময় হয়ে গেছে। আচ্ছা, একটা লাস্ট 1 মিনিটে কোশ্চেন নেবো, আর কারো কোশ্চেন পার্সোনালি সালাতের পরে আমি শুনবো, আজান দিন। জি বলেন। ভাইয়া, বর্তমান বাংলাদেশের কনটেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর উপাসনালয়ে হামলা হয়েছে, এবং এই কনটেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে একদল আলেম, একদল তালেবুলি, তারা হচ্ছে মুসলিমদের উপাসনালয়ে পাহারা দিচ্ছে এবং এটাকে উৎসাহিত করছে। এটাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কীভাবে মূল্যায়ন করবেন? আর ভাইয়া, দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, মানে বাংলাদেশে যত মুসলিম এবং বিধর্মী যারা আছে, তারা তো কেউ এখানে জিজিয়া দিয়ে থাকছে না, এটা কোনো ইসলামী রাষ্ট্র না। এরা মানে তারা ইসলামী রাষ্ট্রের সাথে কোনো রকম চুক্তিবদ্ধ অবস্থায় নাই। হ্যাঁ, তারা একটা সেকুলার রাষ্ট্রের সাথে কাইন্ড অফ চুক্তিবদ্ধ অবস্থায় থাকলে আছে, না থাকলে নাই। তাহলে সেই ক্ষেত্রে মানে তাদের সাথে এখন আমাদের মানে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের মানে বসেন, আমি প্রশ্ন বুঝেছি, বসেন। আর কেউ যদি মনে করেন তাদের উপাসনালয়ে হামলা করে, কেউ যদি তাদের মূর্তি ভাঙে, এইটাকে আমরা কীভাবে মূল্যায়ন করবো ইসলামের দৃষ্টিতে? বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে মুসলমানেরা তাদের জিম্মায় সমান। এটি খুবই শর্ট একটা হাদিস, কিন্তু অনেক অর্থবহ। যখন উনি মক্কা বিজয়ে প্রবেশ করেন, তখন ঘোষণা দিয়ে দিলেন মুসলমানেরা তাদের জিম্মায় সমান। একটা রিক্সা চালকও যদি বলে আমি এই মুশরিককে নিরাপত্তা দিলাম, তাহলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনেতা ওই রিক্সা চালকের নিরাপত্তা মানতে বাধ্য। মানে মুসলমানদের মধ্যে নিরাপত্তা প্রদানে, জিম্মা গ্রহণে সকল মুসলমান সমান। একটা ম্যাথর মুসলিম এসে যদি বলে যে আমি এই মুশরিককে নিরাপত্তা দিয়েছি, আর গায়ে যেন কেউ আঘাত না করে, তাহলে রাষ্ট্রনেতার দায়িত্ব, অন্য মানুষ তো বহু দূরের কথা, রাষ্ট্রনেতাকেও এটা মানতে হবে। এই ঘোষণা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন দিয়েছে। তো আমাদের এটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র না, কিন্তু এখানে মুসলমানেরাই বসবাস করে। সালাতের পরে কথা বলবো ইনশাআল্লাহ। এটিতে সমস্যা কী, সেটির উত্তর আপনি এটা বলবেন যে আমাদের
পূর্বপুরুষরা আদম আলাইহিস সালামের সন্তান ছিল, ছিল না? মোদির আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। বুঝেননি মনে হয়? মোদি যদি দাবি করে যে আমাদের বাবা হিন্দু ছিল, তো আমি দাবি করব মোদির বাবা আদম আলাইহিস সালাম ছিল, মানে ইসলাম ছিল, মুসলমানেরা ছিল। তো আলটিমেটলি কোনো না কোনো এক সময় গিয়ে আমরা কাদের সন্তান? মুসলমানদের সন্তান। মুসলিমদের যে বর্তমান যে অধিবাসন চলছে, এখানে রাষ্ট্রকেন্দ্রিক জাতীয়তাবাদের কোনো ভূমিকা কি আছে? আরও খুলে প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। রাষ্ট্রকেন্দ্রিক জাতীয়তাবাদ বলতে বোঝাচ্ছি এই যে, মনে করেন যেমন আমাদের দেশের মানুষজন এই একটা দেশের প্রতি যে সেন্টিমেন্টটা কাজ করছে যে এই দেশের সংস্কৃতি, আমার পূর্বপুরুষের এরকম সংস্কৃতি রয়েছে, আমি এটাকে বহাল রাখবো, এইটা করতে যে সে ইসলামিক যে সংস্কৃতিগুলো আছে সেগুলোকে পূর্ণ করে দেখছে বা সেগুলোকে তিরস্কার বুঝতে পেরেছি, বসে। জাতীয়তাবাদের সাথে ইসলামের সংঘর্ষ আছে কিনা? শুধু আমাদের বাংলাদেশে না, এখন আরব বিশ্ব নতুন কালচার শুরু হয়েছে, আরব জাতীয়তাবাদ। এবং আরব জাতীয়তাবাদের শত্রু হিসেবে তারা দাঁড় করিয়েছে ইসলামিক কৃষ্টি কালচারকে। এবং জাহিলি যুগের যে কৃষ্টি কালচারগুলো ছিল, সেগুলোই হচ্ছে তাদের আরব জাতির কৃষ্টি কালচার। সামান্য কিছু হাতে গোনা কিছু মানুষ চেষ্টা করতেছে। তো আমি যেটি বলতে চাইব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলাম যখন বিভিন্ন দেশে প্রবেশ করেছে, ওই সমস্ত দেশের মুসলমানেরা এমনভাবে ইসলামকে গ্রহণ করেছে যে তারা তাদের ইতিহাস তো বহু দূরের কথা, নিজস্ব ইতিহাস তো বহু দূরের কথা, নিজস্ব সংস্কৃতি তো বহু দূরের কথা, নিজের ভাষা পর্যন্ত ছেড়ে গিয়েছে। এর অসংখ্য উদাহরণ আপনি পাবেন। আপনি ইতিহাস পড়েন যে স্পেনে ইসলাম প্রবেশের আগে কী ভাষা ছিল। স্পেন কিন্তু অনেক দূরে, মক্কা মদিনা থেকে অনেক দূরে। স্পেনে যখন ইসলাম প্রবেশ করেছে, তখন স্পেনের মানুষ এমনভাবে ইসলামকে গ্রহণ করে নিয়েছে যে ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে। এটি হচ্ছে পরিপূর্ণ অন্তর দিয়ে ইসলামে প্রবেশ করা। তো আমরা কেন অন্তর দিয়ে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারিনি? কেননা সাধারণত আমরা ইরান বা পারস্য থেকে আসা যে দাওয়াত, সেই দাওয়াতের ফ্লোর অন্তর্ভুক্ত ছিলাম এবং তাদেরই শাসনের অন্তর্ভুক্ত ছিলাম। আর পারস্যরা একটু জাতীয়তাবাদীতে বিশ্বাসী। এখনও পারস্যরা মনে করে যে কাদেসিয়ার যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে যে মুসলিম সৈন্যদের হাতে পারস্যের পরাজয়, সেটিকে তারা এখনও তাদের নিজেদের পরাজয় মনে করে। তো এই ধরনের জাতীয়তাবাদী চিন্তা, ওই যেটা আমি বললাম ইসলামের প্রতি পূর্ণ কনফিডেন্স, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে আমাদেরকে বাধা দেয়। অতএব এটি থেকে সম্পূর্ণরূপে বের হয়ে আসতে হবে। আমাদের জাতির ওই কৃষ্টি কালচারে কোনো সমস্যা নাই যা ইসলামের বিরোধী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব কৃষ্টি কালচারের উপরই তো বড় হয়েছে। তিনি শুধু আরব কৃষ্টি কালচারের ওই জিনিসগুলোকে আঘাত করেছেন যেগুলো আল্লাহর বিধানের বাইরে। আমি বাঙালি হিসেবে যদি লুঙ্গি পরা আমার কালচারের মধ্যে থাকে, আর লুঙ্গি পরা যদি ইসলাম বিরোধী না হয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু আমার কালচারের এমন কিছু যা ইসলাম বিরোধী, সেটাকে অবশ্যই পরিপূর্ণরূপে ঝেড়ে ফেলতে হবে। আর বাকি আমার নিজস্ব কালচার আরও বহু কিছু আমি ফুটিয়ে তুলতে পারি যেটি ইসলাম বিরোধী নয়। এটিতে ইসলামের কোনো আপত্তিও নয়, বরং এটা সৌন্দর্য বৃদ্ধি করে। বর্তমানে বাংলাদেশের সব রাষ্ট্রীয় এক কিছু ফোবিয়া আছে, এটা থেকে মুক্তির জন্য আমরা সরকারি চাকরি আছে, বিজিএস, ক্যাডমিন, যারা মুসলিমরা আছেন তাদের করতে পারবো। অবশ্যই সরকারি চাকরিতে অংশগ্রহণ করাতে আমরা কোনো সময় নিরুৎসাহিত করিনি। তো অনেকে বলছে যে যেহেতু ইসলামিক রাষ্ট্র না, এই জন্য এসব ক্যাডমিন বা যাওয়াটা ঠিক না। না, ইসলামী রাষ্ট্র না, কিন্তু মুসলিম রাষ্ট্র। এবং পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র তো খোলাফায়ে রাশেদিনের সময় শেষ হয়ে গেছে। তারপরে মাঝে মধ্যে কিছু কিছু সময় পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ছিল, বাকি কখনোই পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি খোলাফায়ে রাশেদিনের আদলে ওইভাবে। তো তার মানে কি আমি তাহলে রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাব না? বরং আরও বেশি অংশগ্রহণ করা উচিত, যাতে আমরা এই রাষ্ট্রীয় যে ইসলাম বিদ্বেষ আছে সেটির বিরুদ্ধে ফাইট করতে পারি। ইউরোপ সফরে যখন ফ্রান্স গেলাম, স্পেন গেলাম, ইতালি গেলাম, সবচেয়ে আশ্চর্য হয়েছে স্পেনে গিয়ে বিমানবন্দরে নামার পর আমার বুঝার মতো কোনো ভাষা চোখে পড়ে না। আমার অন্তত এতটুকু এক্সপেকটেশন ছিল, কামনা ছিল যে এক্সিটটা অন্তত ইংরেজিতে লেখা থাকবে, যে আপনি এই দিক দিয়ে বের হবেন, লেখা আছে এক্সিট, বাকিটা তার ভাষায় লেখা থাকে। কিন্তু এমনও অনেক জায়গা পেয়েছি যেখানে এক্সিটটাও ইংরেজিতে লেখা নাই। আর বিমানবন্দরে তো যা দুই একটা ইংরেজি আছে, বাইরে বের হওয়ার পর আর কোথাও মাইলকে মাইল, কিলোমিটারকে কিলোমিটার ইংরেজির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমাদের এয়ারপোর্টে নামলে আমাদের ডোমেস্টিকেও যারা দায়িত্বশীল, তারাও অনেক চমৎকার ইংরেজি বলতে পারে।
আর স্পেনের মাদ্রিদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলেও যারা দায়িত্বশীল আছে সে ভালো ইংরেজি বলতে পারে। তো ইতালিতে ইংরেজি নাই, ফ্রান্সে ইংরেজি নাই, স্পেনে ইংরেজি নাই, আমার তো মাথা ঘুরতেছে, চক্কর দিচ্ছে মাথা। যে ইংল্যান্ডে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সব কিছু, বাংলাদেশে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সব কিছু, ইন্ডিয়াতে থাকা অবস্থায় মনে করলাম ইংরেজি সব কিছু, সৌদি আরবে থাকা অবস্থায় ইংরেজি সব কিছু, কিন্তু ইংল্যান্ডের বাইরে বের হয়ে যখন ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যাচ্ছি কোথাও তো ইংরেজির অস্তিত্ব নাই। তো এটা হচ্ছে আমার পুরো ব্রেনে একটা ব্রেন স্টর্মিং ঝড়, ব্রেনের মধ্যে নতুন অনুভূতি, নতুন অভিজ্ঞতা, কেন ইংরেজি নাই। তো ইউরোপের যে সমস্ত দেশ ইংরেজি বলে তারা বাদে আর কোনো দেশে গেলে আপনি ইংরেজি খুঁজে পাবেন না। এই জন্য আমাদের বহু ছেলেরা যারা ইংল্যান্ড বাদে অন্য দেশে মাইগ্রেট করে এরা প্রথমে কাজে ঢুকতে তাদের কষ্ট হয়। জার্মানি চলে যায়, তারপরে আলবেনিয়াতে চলে যায়, বুলগেরিয়াতে চলে যায়, এরকম অসংখ্য দেশে মাইগ্রেট করে ইউরোপে, কিন্তু গিয়ে দেখে যে ইংরেজি নাই, তখন অনেক বিপদে পড়ে। নতুন করে তাদের ভাষা শিখে তারপরে জবে ঢুকতে হয়, চাকরি পায় না। তো ইংরেজি না থাকা কেন? তাদের উন্নাসিকতা আছে, মানে তাদের নিজ ভাষা নিয়ে আত্ম অহংকার আছে। ইতালির নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতি এবং ভাষার ওপর ইতালিয়ানদের আত্ম অহংকার আছে। ফ্রান্সের মানুষদের তার নিজের ভাষা, নিজের সংস্কৃতির উপর আত্ম অহংকার আছে। স্পেনের মানুষদের তাদের নিজের ভাষা, নিজের সংস্কৃতির উপর আত্ম অহংকার আছে, উন্নাসিকতা আছে। তারা কখনোই ব্রিটিশদের ইংরেজি ভাষা তাদের উপর প্রাধান্য পাক এটা তারা মেনে নিতে পারবে না। তাহলে জাতিগতভাবে তারা কতটা উন্নত এবং স্বাধীন চেতা, আর আমরা জাতিগতভাবে কতটা গোলাম, এটা একটা প্যারামিটার যে ফ্রান্সের মানুষ, ইতালির মানুষ বা স্পেনের মানুষ মনস্তাত্ত্বিকভাবে কতটা স্বাধীন, আর আমরা মনস্তাত্ত্বিকভাবে কতটা গোলাম। আর একটা যে বিষয়ে আশ্চর্য হলাম, সেটিও নতুন অভিজ্ঞতা, এবং সেটিও প্রমাণ করে যে কলোনিয়াল মাইন্ড সেট আপ শুধু বাংলাদেশে ইসলামের জন্য চ্যালেঞ্জ নয়, সারা পৃথিবীতে ইসলামের জন্য চ্যালেঞ্জ। আমাদের যে স্যার আগে বক্তব্য দিলেন উনি স্যার বসে আছেন, হ্যাঁ, তো কলোনিয়াল মাইন্ড সেট আপ শুধু বাংলাদেশের নয়, সমগ্র পৃথিবীতে ইসলামের জন্য চ্যালেঞ্জ। সেটির এবার আপনাদের উদাহরণ দিই। যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমার বহু ক্লাসমেট ছিল আফ্রিকান, এবং আফ্রিকানদের মেধাশক্তি, মুখস্থ শক্তি প্রচুর তুখোড়। কোরআন এবং হাদিস মুখস্থ করা তাদের কাছে কোনো ব্যাপারই না। বেশিরভাগ আফ্রিকানরাই ক্লাসে ভালো স্টুডেন্ট। তো আমার আফ্রিকান বন্ধুদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। এইটা আমার ওই সময় অতটা আমি এটা নিয়ে চিন্তাও করিনি, চিন্তা করার সুযোগও পাইনি কেন তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। এইবার যখন স্পেন, ইতালি এবং ফ্রান্সে গেলাম, তখন দেখলাম স্পেন, ইতালি, ফ্রান্সে আমাদের বাঙালি বা ইন্ডিয়ান, পাকিস্তানের তুলনায় আফ্রিকান কেন বেশি, মিশরের মানুষ কেন বেশি, আলজেরিয়া, মরক্কো, তারপরে হচ্ছে আপনার এই যে আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মানুষ কেন বেশি। আবার ইংল্যান্ডে যাবেন তো সেখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষ কেন বেশি। তখন সামারি কি আসলো? সামারি আসলো আমরা যেমন ব্রিটিশ কর্তৃক ব্রিটিশের কলোনি ছিলাম, আফ্রিকান অসংখ্য মুসলিম দেশ ঠিক তেমন স্পেন, ইতালি এবং ফ্রান্সের কলোনি ছিল। ফলত যেটা ফ্রান্সের কলোনি ছিল তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? ফরাসি। যে ইতালির কলোনি ছিল তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইতালি, যে স্পেনের কলোনি ছিল তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ, আর যেই দেশে যার কলোনি ছিল ওই দেশের মানুষ ওই দেশে বেশি মাইগ্রেট হয়েছে। থার্ড আর একটা রিয়ালাইজেশন ইউরোপ সফরের, সেটাও এই ইসলামের চ্যালেঞ্জের সাথে সম্পৃক্ত। সেটি কি? আমাদের গোলামির মানসিকতা যতটা নিকৃষ্ট তার চেয়ে অধিকতর নিকৃষ্ট আফ্রিকানদের গোলামির মানসিকতা। এর কারণ হচ্ছে আমরা অন্তত গত 70 বছর তথা 1947-এর 14ই আগস্ট থেকে নিয়ে আজ 2024 পর্যন্ত ন্যূনতম হলেও আমরা স্বাধীনতার 20% বলি, 30% বলি, 50% বলি আমরা ভোগ করছি। কিন্তু আফ্রিকান যে মুসলিম দেশগুলো এই সমস্ত দেশের কলোনি ছিল তারা এখনও 10% স্বাধীনতাও ভোগ করে না। আমাদেরকে ব্রিটিশরা যখন স্বাধীনতা দিয়েছে 1947-এ, নাম কাস্তে হলো ভালো স্বাধীনতা দিয়েছে, কিন্তু ফ্রান্সের কলোনিয়াল সিস্টেম এতটা নিকৃষ্ট, মানুষের সাথে তারা এই পরিমাণ পশুর মতো ব্যবহার করে যে আফ্রিকান যে দেশগুলো ফ্রান্সের কলোনি ছিল তাদের একটা কেন্দ্রীয় ব্যাংক পর্যন্ত করার অনুমতি দেয়নি ফ্রান্স। তাদের নিজস্ব সেনাবাহিনী পর্যন্ত, অস্ত্র কেনার স্বাধীনতা পর্যন্ত, অন্য কোনো দেশের সাথে কূটনৈতিক পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে পরিচালনার অনুমতি দেয়নি। তথা ওই স্বাধীনতা থাকা এবং না থাকা সমান, এবং যে কোনো সেনাবাহিনীর মধ্যে থেকে যদি বিদ্রোহ হয়, কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন, সেটি ফ্রান্স যেভাবেই হোক তার কন্ট্রোলে নিয়ে নেয়। এবং আফ্রিকান মুসলিম দেশগুলোর অসংখ্য বিভিন্ন মূল্যবান যে পদার্থের খনিগুলো আছে সেগুলোর প্রতি একচ্ছত্র আধিপত্য আছে এই সমস্ত ইউরোপিয়ান দেশের, এবং অমানবিক আচার এবং ব্যবহার লক্ষ্য করা যায়। ফলত আফ্রিকানদের গোলামির মাইন্ডসেটআপ আমাদের চেয়ে খারাপ, কারণ আমাদের গোলামিটা বেশি দীর্ঘ এবং বেশি নিকৃষ্ট। এই জন্য আপনি দেখবেন ইতালির রাস্তায় যদি
চোর থাকে তাহলে সেই চোরও মুসলিম, নওয়াজুবিল্লাহ। ইতালির রাস্তায় যদি ছিনতাইকারী থাকে মুসলিম, কিন্তু এটা বাঙালি না, বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি মুসলিম না, আফ্রিকান মুসলিম। আইফেল টাওয়ারের সামনে বসে যদি জুয়া, তাস, মদ ইত্যাদি নিয়ে খেলতেছে, তার 80% মুসলিম, ইন্ডিয়ান পাকিস্তানি মুসলিম না, আফ্রিকান মুসলিম। মানে তাদের অবস্থা আমাদের চেয়ে বেশি নিম্নতর। এবং আমি যে বললাম সমগ্র পৃথিবীতে ইসলামের জন্য চ্যালেঞ্জ হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ, তার আর একটা দুটো উদাহরণ নেন। ফিলিস্তিন সমস্যা কারা তৈরি করেছে? ওই ঔপনিবেশিক শাসন আমলের সময় তৈরি হয়েছে। কাশ্মীর সমস্যা কারা তৈরি করেছে? ঔপনিবেশিক শাসন আমলের সময় তৈরি হয়েছে। আরবকে এরকম কয়েক খণ্ডে বিভক্ত করা করেছে, ওই সময় তৈরি হয়েছে। তাহলে আজকে আপনি মুসলমানদের এমন কোনো ইস্যু পাবেন না যে ইস্যুটা ওই ঔপনিবেশিক শাসন আমলে তৈরি হয়নি। তাহলে শুধু বাংলাদেশের ইসলামের জন্য চ্যালেঞ্জ না, সারা পৃথিবীর মুসলমানদের ইসলামের জন্য চ্যালেঞ্জ হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলের প্রভাব বাকি থেকে যাওয়া এবং সেই প্রভাবের উপর আমাদের এখনও চলা। এই জন্য আমি সবসময় বলি যে আমরা যেটিকে বলছি স্বাধীনতা, ব্যক্তির পরিবর্তনে কখনোই স্বাধীনতা আসে না যতক্ষণ না সিস্টেমকে পরিপূর্ণরূপে পরিবর্তন না করা যায়। আর এটি খুব সহজ যে একজন ব্যক্তির প্রতি রাগ উঠিয়ে দেওয়া হলো, অতঃপর সেই ব্যক্তিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো যাতে আপনারা মনে করেন আমি অনেক বড় বিজয় অর্জন করেছি, দিয়ে শান্ত হয়ে যান এবং সিস্টেমে আঘাত না করেন। এটাই ঘটতে থাকে যে আমাদের নির্দিষ্ট একটি ব্যক্তির প্রতি রাগ উঠলো, সেই ব্যক্তি সরে গেল, আমাদের রাগ প্রশমিত হয়ে গেল, আমরা আর সিস্টেমের দিকে তাকালামই না। কিন্তু মূলত ফ্যাসিজম প্রতিষ্ঠিত ছিল ওই সিস্টেমের কারণে, ব্যক্তির কারণে নয়। তাহলে যদি আমি সামারি করি, যেটা আমি আর আগের এক বক্তব্যে বলেছি, যে 15 বছরের ফ্যাসিজম ছিল গণতান্ত্রিক সিস্টেমের কারণে, সেকুলার সিস্টেমের কারণে। এই সিস্টেমের যেদিন কবর হবে সেদিন পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের উত্থান হবে। কিভাবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, কিন্তু ওটি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। দ্বিতীয় রাস্তাগুলো হচ্ছে কম্প্রোমাইজের রাস্তা। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশে ইসলামের চ্যালেঞ্জের জন্য কলোনিয়াল মাইন্ড সেট আপ। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে ইসলামের উত্থানের জন্য চ্যালেঞ্জ। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা আমি মনে করি সেটি হচ্ছে যে আমাদের ইতিহাস সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে এমন কিছু বয়ান আমাদের নতুন প্রজন্মের ব্রেনে প্রবেশ করেছে যেই বয়ানগুলোর সাথে এই অঞ্চলের মুসলমানদের দূরতম কোনো সম্পর্ক নাই। রাজনীতি করার জন্য কিন্তু বয়ান থাকে, যেমন গত 15 বছরের রাজনীতির বয়ান ছিল মুক্তিযুদ্ধ, এটা একটা বয়ান। ছাত্রদের আন্দোলনের একটা বয়ান ছিল বৈষম্য দূর করা, রাজনৈতিক একটা বয়ান, যেই লেকচারটা মানুষ গ্রহণ করছে না, কথাটা ঠিক। তো আমাদের তরুণ এবং ছাত্র সমাজের ব্রেনে এরকম কিছু বয়ান প্রবেশ করে আছে যেই বয়ানগুলোর সাথে এই অঞ্চলের মুসলমানদের দূরতম কোনো সম্পর্কই নেই। যেমন বাঙালি কালচারের নামে বা বাঙালিত্বের নামে অসংখ্য কিছুর অনুপ্রবেশ আমাদের ব্রেনে এবং মেধায় প্রবেশ করানো আছে যেগুলোর সাথে মুসলমানদের দূরতম। যেমন আমি যদি উদাহরণ হিসেবে পহেলা বৈশাখের কথা বলি, এরকম আরও অসংখ্য কিছু আছে যে অসংখ্য কিছু বয়ান গত 40 বছর 50 বছর আমাদের ব্রেনে অন্তর্ভুক্ত করানো হয়েছে, যে রাজনৈতিক বয়ানগুলো মূলত রাজনীতিই নয়। বাংলাদেশের অস্তিত্বকে আপনি কখনোই স্টার্টিং 1971 থেকে করতে পারবেন না। যে ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক বয়ানের স্টার্টিং 1971 থেকে করবে সে বাংলাদেশের অস্তিত্বকে হত্যা করতে চায়। কেননা আমরা যে মানচিত্রের উপর বসবাস করছি এই মানচিত্র কিন্তু আমরা 1971 পাইনি, এই মানচিত্র আমরা পেয়েছি 1947। আর এই মানচিত্রকে আমরা পাকিস্তানিদের থেকে স্বাধীন করেছি 1971। তো এই জন্য আমি বলেছি আমাদের ইতিহাস আপনার সামনে থাকলে, আমি যদি একদম সামারি বলি যে বাংলাদেশের মুসলমানদের ইতিহাসের সারমর্ম, তাহলে এখন থেকে 1971 পর্যন্ত একটা, 1971 থেকে 1947 পর্যন্ত একটা, 1947 থেকে 1757 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পতন পর্যন্ত একটা, যেটি আমরা বললাম কলোনিয়াল সিস্টেম। 1757 23শে জুন থেকে নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলায় প্রবেশ পর্যন্ত একটা। যদিও 1757 23শে জুন থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলায় প্রবেশ পর্যন্ত এই সময়কালকে 2 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামল আর একটি মোগলদের শাসনামল।
স্বাধীন সুলতানি শাসনামল শুরুতে যখন বাংলার মুসলমানেরা দিল্লির মুসলমানদের অধীনস্থ কবুল করতো না, এবং এই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী ছিল মুর্শিদাবাদ, মালদা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যে গৌড় রোড সোনা মসজিদ থেকে নিয়ে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত গেছে, এটিই ছিল সেই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী। যার চিহ্ন কী দিয়ে মনে রাখবেন, স্বাধীন সুলতানি শাসনামল মনে রাখবেন কী দিয়ে? বাস্তবের সাথে সম্পৃক্ত করে দিই। বাঘার মসজিদ, নওগাঁর কুসুম্বা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, এগুলো মুঘল শাসনামলে তৈরি হওয়া নয়। কোন শাসনামলে তৈরি হওয়া? স্বাধীন সুলতানি শাসনামলে তৈরি হওয়া। যেহেতু এগুলো রাজধানীর আশেপাশে ছিল এই অঞ্চলগুলো, এই জন্য এই অঞ্চলগুলোতে প্রচুর পুরাতন মসজিদ আছে। কেননা এটা গৌড় রাজধানীর নিকটস্থ ছিল, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, সেহেতু এই অঞ্চলে মসজিদ থাকবে স্বাভাবিক। ক্যাপিটাল সিটি যেহেতু ছিল গৌড়, মালদা, এবং ওই রোডের দুই ধারে অসংখ্য পুরাতন মসজিদ আছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মধ্যেও দরাজবাড়ি মাদ্রাসা থেকে শুরু করে আর অসংখ্য পুরাতন মসজিদ পড়েছে। একদিন পূর্ণ সময় নিয়ে চাঁপাইনবাবগঞ্জ বর্ডারে গেলে এবং মানুষজনকে জিজ্ঞেস করলে অন্তত 10টা পুরাতন মসজিদ পাওয়া যাবে, যার 5টা পুরাতন মসজিদ আমি নিজে গেছি। পুরাতন মসজিদ, পুরাতন মাদ্রাসা, সোনা মসজিদ ছাড়াও, যেহেতু ওইটা ক্যাপিটাল সিটি ছিল সেহেতু এখানে মসজিদ মাদ্রাসা থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু এটা হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামলের। আর মুঘল শাসনামলকে স্মরণ রাখবো কি দিয়ে? ঢাকা। মুঘলেরাই সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করেছে, বাদশাহ জাহাঙ্গীরনগর, তখন থেকে ঢাকা রাজধানী। কিন্তু তার পূর্বে স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী ছিল গৌড়। তাহলে এই দীর্ঘ ইতিহাসকে বাদ দিয়ে আপনি শুধু বলতে পারেন না যে আমার জন্ম 1971 হয়েছে, এটা একটা ভুল বয়ান। আপনাকে ওই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি থেকে কানেক্টেড করতে হবে, যেটা গত সরকার যেটা করেছিল খুব ভয়ঙ্কর ছিল, যে আমাদের সিলেবাসে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিকে দখলদার আর বিভিন্ন পালেরা এবং সেনেরা এই অঞ্চলে যে রাজত্ব তৈরি করেছিল সেটাকেই বাংলাদেশের মূল সংস্কৃতির ধারা হিসেবে তুলে ধরা এবং ইতিহাসের ধারা হিসেবে তুলে ধরা। এই বয়ানটা হচ্ছে ইন্ডিয়ান বয়ান। এবং আমি এই বয়ানের সাথে পরিচিত হই যখন আমি প্রথম ভারতে যাই 2011 সালে। তখন ভারতে গিয়ে আমি এই বয়ানের সাথে পরিচিত হই যে ভারতের মানুষ বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ আলমগীর, বাদশাহ আকবর তাদেরকে নিয়ে গর্বিত নয়, বরং তাদেরকে নিজেদের শত্রু মনে করে। সাধারণ মানুষ না, বিজেপির পলিটিক্যাল বয়ান, যারা হচ্ছে দুশ্মন, শত্রু। তো এইটাও আমার কাছে অনেক আশ্চর্য ছিল যে যারা তাদের পুরো লাইফের সকল কিছু, দেখেন ব্রিটিশরা সকল সম্পদ লুটপাট করে নিয়ে চলে গেছে এক দ্বীপের মধ্যে, উত্তর মেরুতে, চারিদিক দিয়ে সমুদ্র নদীতে ঘেরা এক দ্বীপের মধ্যে। আর বাদশাহ আকবর বলেন আর বাদশাহ জাহাঙ্গীর বলেন আর আলমগীর বলেন, তারা কোথাও অর্থ পাচার করে নিয়ে যায়নি। ইন্ডিয়ান অর্থ তারা কোনোদিন পাচার করেনি। ইন্ডিয়ার অর্থ তারা ইন্ডিয়াতে ইনভেস্ট করেছে। ওই কারণে ইন্ডিয়ার জিডিপি ওই সময়ে বিশ্বের টোটাল জিডিপির 5 ভাগের 1 ভাগ ছিল। তাহলে কিভাবে সে ইন্ডিয়ার শত্রু হতে পারে? যারা ইন্ডিয়ার কল্যাণের জন্য কাজ করেছে তাকে কেমন ইন্ডিয়ার শত্রু বানানো হয় শুধু ধর্মের কারণে? বাদশাহ আকবরকে কিছুটা ছাড় দেয় সেকুলারিজমের কারণে। আজকের আধুনিক যুগের যে সেকুলারিজম, এটি মুসলমানদের মধ্যে প্রবেশ করানোর মূল কারিগর ছিলেন বাদশাহ আকবরের দ্বীনে ইলাহি। হিন্দু মুসলিম যে কালচারাল মিক্সিং ঘটেছে এই অঞ্চলে, যে আমাদের বিবাহ বাড়িতে আমরা হিন্দুদের মতো কালচার অবলম্বন করি, আরও অসংখ্য কিছুতে বৃষ্টি যখন হয় না তখন হিন্দুদের মতো কালচার অবলম্বন করি, আরও অসংখ্য পয়েন্টে আমাদের বাড়িঘরে হিন্দুদের কালচার আছে। এটির শুরুটা হয় বাদশাহ আকবরের আমলে দ্বীনে ইলাহির কারণে, যেটি আধুনিক যুগে আমরা যেটার নাম দিয়েছি সেকুলারিজম। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই বয়ানটার উৎপত্তি বিজেপির হাতে ভারতে, যদিও এটি ভারতেরও বয়ান হওয়া উচিত নয়। কেননা বাদশাহ আকবর, বাদশাহ আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ শাহজাহান তারা ভারতের কল্যাণে কাজ করেছে। তারা ওই দেশ থেকে টাকা পয়সা, অর্থ সম্পদ লুট করেনি, সব কিছু ইন্ডিয়ার পেছনে ইনভেস্ট করেছে। সুতরাং তাদেরকে শত্রু বানানো ইন্ডিয়ার প্রকৃত ইতিহাসের বিকৃতি। কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে এই বয়ান একসময় বাংলাদেশে বিক্রি হতে পারে। কিন্তু গত 15 বছর সেটি করা হয়েছে, বিশাল একটা সময় যাবৎ সেটি করা হয়েছে। অতএব ওই বয়ান থেকে তরুণ সমাজকে বের হয়ে আসতে হবে, নিজেদের ইতিহাস জানতে হবে এবং পূর্বপুরুষদের সাথে নিজেদের ইতিহাসকে কানেক্ট করতে হবে। এই বাংলাদেশকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সাথে কানেক্ট করতে হবে, এই বাংলাদেশকে গৌড় রাজধানীর সাথে কানেক্ট করতে হবে, এই বাংলাদেশকে এই সমস্ত যে স্বাধীন সুলতানি শাসনামল, মোঘল শাসনামলের সাথে কানেক্ট করতে হবে, এই বাংলাদেশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুজাহিদদের যে অবদান ছিল সেই ইতিহাসের সাথে কানেক্ট করতে হবে। আপনি ব্রিটিশদেরকে না তাড়াতে পারলে বাংলাদেশ কোথায় থেকে আসবে? তারপরে 1947-এর যে আন্দোলন, শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে কানেক্ট করতে হবে। অথচ দেখবেন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের বয়ান শুরু হয় 1971 থেকে, হয় জিয়াউর রহমান না হয় শেখ মুজিবুর রহমান, এই দুই দলে বিভক্ত হয়ে যায়। কিন্তু কেউ কোনোদিন খোঁজও নিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে 3 নেতার মাজার আছে, এই 3 নেতা কে, তাদের মাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন হলো?
শেরে বাংলা একে ফজলুল হকের কবর এবং হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে, যেটি 3 নেতার মাজার। তাদের চেষ্টাতেই তো আমরা এই মানচিত্র পেয়েছি। এবং আমাদের জমিদারি প্রথা বিলোপ, অখণ্ড বাংলায় যখন প্রথম শেরে বাংলা একে ফজলুল হক প্রধানমন্ত্রী হয়, তখনই মূলত আমরা আমাদের জমির মালিকানা ফেরত পাই। আজকের যে আমাদের জমির মালিকানায় যে আমাদের নাম দেখি, ঠিক আছে, RS রেকর্ড, CS রেকর্ড, BS রেকর্ড, এই রেকর্ডগুলোর সবচেয়ে পুরাতন যে রেকর্ড, সেই রেকর্ডে যখন যাবেন তখন দেখবেন যার নামে, যে জমিদারের নামে খাজনা দেওয়া হতো, সেই জমিদারের নামে জমি আছে। শেরে বাংলা একে ফজলুল হক সর্বপ্রথম এই প্রথাকে বিলুপ্ত করে আমাদের ব্যক্তিগত জমির মালিকানা আমাদের ফিরিয়ে দেয়। তাহলে আপনি শেরে বাংলা একে ফজলুল হককে ইতিহাস থেকে গায়েব করে দিলেন, তাহলে তো আপনি জমির মালিকই আর থাকেন না, জমির মালিক থাকে জমিদারেরা। তাহলে আমার কাছে সেকেন্ড যে কারণ মনে হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের মুসলমানদের যে দীর্ঘ সংগ্রাম আছে, দীর্ঘ ইতিহাস আছে, এই বয়ানগুলো সামনে নিয়ে আসতে হবে। এবং কাল্পনিক যে বয়ানগুলো আমাদের সামনে বিক্রি করা হয়েছে, এই বয়ানগুলো থেকে বের হয়ে আসতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ কলোনিয়াল মনস্তাত্ত্বিক গোলামি ঔপনিবেশের, সেটির সমাধান কি? কলোনিয়ালদের যে মনস্তাত্ত্বিক গোলামি, সেটির সমাধান হচ্ছে নিজের দিনের উপর শতভাগ কনফিডেন্ট থাকা। আপনি দিন পালন করেন আর না করেন, কিন্তু আপনার কনফিডেন্স লেভেল থাকবে সর্বোচ্চ পর্যায়ে। আপনি একজন ইহুদির কনফিডেন্স লেভেল দেখেন, আমি দেখেছি ইহুদিদের কনফিডেন্স লেভেল। আপনি শিখের কনফিডেন্স লেভেল দেখেন, শিখ এবং ইহুদি এই দুইটার কনফিডেন্স লেভেল চলমান পৃথিবীতে আর যারা অন্যান্য ধর্মের অনুসারী আছে তাদের চেয়ে উপর পর্যায়ের আছে। মুসলমানদের মধ্যেও একদল মুসলমান আছে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে। তো মুসলমানদের মধ্যে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে, তারা অবশ্যই এই সমস্ত ইহুদি, এই সমস্ত শিখদের চাইতে সর্বোচ্চ স্তরে। কিন্তু আমি মুসলমানদের আম জনসাধারণের কথা বলতেছি। আম জনসাধারণের কনফিডেন্স লেভেল লো, তারা হেজিটেশনে ভোগে। আমি দাড়ি রাখবো, মানুষ কী বলবে, সমাজ কী বলবে? আমি পাঞ্জাবি পায়জামা পরবো, মাথায় টুপি দিব, মানুষ কী বলবে, সমাজ কী বলবে? আমার কি চাকরি হবে, আমার কি চাকরি হবে না? এটা আমি 3 নম্বর পয়েন্টে নিয়ে আসতাম, কাঠামোগত ইসলামোফোবিয়া। এই পয়েন্টের সাথে ওই পয়েন্টটা সম্পৃক্ত, যে বাংলাদেশে যে কাঠামোগত ইসলামোফোবিয়া, রাষ্ট্রীয় কাঠামোগত ইসলামোফোবিয়া, এটা ইসলামের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রীয় কাঠামোগত ইসলামোফোবিয়া, তার একটা উদাহরণ হচ্ছে এটা, যে রাষ্ট্র আপনাকে আপনার মুসলিম হওয়ার কারণে দুর্বল দৃষ্টিতে দেখবে। আপনার মুসলিম পরিচয় বহন করার কারণে রাষ্ট্র আপনাকে দুর্বল দৃষ্টিতে দেখবে, অথচ এটা মুসলিম রাষ্ট্র। আমরা মনে করি ইসলামোফোবিয়া হয়তো শুধু ইউরোপে বা আমেরিকায়। ইউরোপে এবং আমেরিকায় ইসলামোফোবিয়া হচ্ছে মুসলমানদের সাথে অমুসলমানদের, আর বাংলাদেশে ইসলামোফোবিয়া হচ্ছে এলিট সেকুলারের সাথে আপনাদের মতো সাধারণ মুসলমানদের, যারা গ্রাম থেকে উঠে এসেছে, যারা কৃষকের সন্তান, রিক্সা চালকের সন্তান, গরিবের সন্তান। এই দেশে একদল আছে এলিট সেকুলার, তাদের সাথে সাধারণ মুসলমানের চাষাভূষার সন্তানদের যে স্বাভাবিক বেশভূষা, স্বাভাবিক বিশ্বাস, তার দ্বন্দ্ব। এটা হচ্ছে বাংলাদেশের ইসলামোফোবিয়া। যেই ইসলামোফোবিয়া আপনাকে মুখে দাড়ি থাকলে চাকরি দিবে না, এটা রাষ্ট্রীয় ইসলামোফোবিয়া। যেই ইসলামোফোবিয়ার কারণে প্রথম আলো এবং ডেইলি স্টার আলেম ওলামারা কোনো ভালো কাজ করলে সেটির সুনাম গেয়ে প্রচার করবে না। আবার আলেম ওলামারা যদি দুর্বল কোনো কাজ করে, তিনি যদি অনেক বড় সুপরিচিত আলেম হন, তাহলে লিখবে কথিত অমুক আলেম, তথাকথিত অমুক বিদ্যান। কিন্তু আবার এলিট ক্লাস সেকুলারের জন্য অভাব হবে না সম্মানের। একজন নায়িকা যখন গ্রেফতার হবে তখন তার হাতে হাত করা থাকবে না, কিন্তু একজন আলেম যখন গ্রেফতার হবে তখন তাকে অপমান করার চেষ্টা করা হবে। এটি হচ্ছে এলিট সেকুলারের সাথে সাধারণ মুসলিমের দ্বন্দ্ব। এটি হচ্ছে রাষ্ট্রীয় ইসলামোফোবিয়া, যা আমাদের দেশে, বাংলাদেশে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ। তো এই পয়েন্টটাকে আমি প্রথম পয়েন্টের সাথে কানেক্ট করছিলাম কেন? প্রথম পয়েন্টে যে বললাম সেকুলার মাইন্ড সেট আপ, ওই সেকুলার মাইন্ড সেট আপের সমাধান হচ্ছে কনফিডেন্ট থাকা। আপনি ইহুদিদের পার্সেন্টেজ করেন, আমি নিজে ইহুদি পল্লীতে গেছি, ইহুদি গ্রামে গেছি, ইহুদিদেরকে দেখেছি, তাদের 90% জনেরও বেশি মুখে দাড়ি রাখে। মানে দাড়ির বিষয়ে তার কনফিডেন্স লেভেল সর্বোচ্চ। তো ইহুদি যদি দাড়ি রাখলে সন্ত্রাসী না হয়, মুসলিম দাড়ি রাখলে কেন সন্ত্রাসী হবে? এবং ইহুদি যদি দাড়ি রাখতে ভয় না পায়, মুসলমান কেন ভয় পাবে? ইহুদি যদি তার ধর্মীয় লেবাসের উপর শতভাগ কনফিডেন্ট থাকে, মুসলমান কেন থাকবে না? আমাদের কলোনিয়াল মাইন্ড সেট আপের কারণে আমরা হেজিটেশনে ভুগি, আমাদের প্রজন্ম দ্বিধাদ্বন্দ্বে ভুগে। তার দিনের উপর তার শতভাগ কনফিডেন্স নাই, তার রাসূলের উপর তার শতভাগ কনফিডেন্স নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর তার শতভাগ কনফিডেন্স নাই। তাহলে আমাদের কনফিডেন্ট লেভেলকে হাই করতে হবে।